পদ্মা সেতুতে অর্থায়নের সিদ্ধান্ত থেকে সরে এলো এডিবি। বিশ্বব্যাংকের পুনর্বিবেচনার আহ্বান যোগাযোগ মন্ত্রীর। সরকার এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুর্নীতিবাজ, বিশ্বব্যাংক সেই সার্টিফিকেট দিয়েছে বলছে বিএনপি। পানিবন্দী যমুনার চরের মানুষের কাছে ত্রাণ পৌঁছেনি, নিরাপদ আশ্রয় আসতে পারছে না অনেকে। ইতালিকে গোল বন্যায় ভাসে, ইউরোর শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখল স্পেন। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে সন্ধ্যার খবর। একেএস টিম টিভার শিরোনাম শুনছিলেন, নিয়ে যাচ্ছি পুরো খবরে। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবিও পদ্মা সেতুতে অর্থায়নের প্রক্রিয়া এবং সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সকালে এডিবির এক বিবৃতিতে একথা জানানো হয়। এদিকে এডিবির এমন সিদ্ধান্তকে স্বাভাবিক বলে মন্তব্য করে যোগাযোগ মন্ত্রী বলেছেন, বিশ্বব্যাংক, এডিবি, আইডিবি কিংবা জাইকা অর্থায়ন না করলেও তাদের সাথে প্রক্রিয়াধীন যেসব প্রকল্প রয়েছে তাতে এর কোনো প্রভাব পড়বে না। তবে ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান। পদ্মা সেতু নির্মাণে 4 দাতা গোষ্ঠীর সাথে বাংলাদেশের করা $235 কোটি ঋণ চুক্তির মধ্যে এডিবির দেওয়ার কথা ছিল $61 কোটি। কিন্তু বিশ্বব্যাংক ঋণ চুক্তি বাতিল করার একদিন পর অর্থায়নের প্রক্রিয়া থেকে সরে দাঁড়ালো এডিবিও। এক বিবৃতিতে তারা বলছে, বিশ্বব্যাংক ও এডিবি যেহেতু একই নিয়মনীতি অনুসারে পরিচালিত হয়, তাই যেসব কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতু ঋণ চুক্তি বাতিল করেছে তার প্রতি এডিবির পূর্ণ সমর্থন রয়েছে। তবে ম্যানিলা ভিত্তিক ব্যাংকটি একই সঙ্গে প্রকল্পটি বাস্তবায়নে দুপক্ষ কার্যকরভাবে সম্মত হতে না পারায় এবং ঋণ চুক্তিটি বাতিল হওয়ায় দুঃখ প্রকাশ করেছে। যে কারণগুলো ঋণ চুক্তি বাতিল করার ক্ষেত্রে বলা হয়েছে, এডিবির দৃষ্টিতে তা অনুধাবনযোগ্য এবং বিবৃতিতে এর প্রতি তাদের সমর্থনের কথা জানানো হয়েছে। এডিবির এ সিদ্ধান্তকে স্বাভাবিক বলে মন্তব্য করেছেন যোগাযোগ মন্ত্রী। রাজধানীতে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি বলেন, দাতা গোষ্ঠীর এ ধরনের সিদ্ধান্তে তাদের অর্থায়নের প্রক্রিয়াধীন প্রকল্পগুলোতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এই প্রজেক্টের ব্যাপারে বিশ্বব্যাংকের প্রত্যাহারের প্রেক্ষিতে অন্যান্য যে কনসোর্টিয়ামের অন্য যারা আছে পার্টনার যারা আছে, পার্টনাররা সরে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, আইডিবি, জাইকা তাদের সাথে আমাদের চলমান যে প্রজেক্টগুলো আছে, ভবিষ্যতে যে প্রজেক্টগুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, আলাপ আলোচনার পর্যায়ে রয়েছে, এগুলো বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই। এর আগে দক্ষিণ এশীয় অবকাঠামো পরিকল্পনা শীর্ষক সেমিনারে ঋণ চুক্তি বাতিলের বিষয়টি পুনর্বিবেচনা করতে বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্টের প্রতি অনুরোধ জানান ওবায়দুল কাদের। বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট যেন তদন্তনাধীন বিষয়ে যেন তদন্ত না করে এভাবে একটা দেশকেও শাস্তি না দেয়। আজকে যেভাবে করাপশনের অ্যালিগেশন নিয়ে অ্যাপেক্স, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে পানিশমেন্ট দিচ্ছে, এ ব্যাপারে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, সরকার এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুর্নীতিবাজ, যার সার্টিফিকেট দিয়েছে বিশ্বব্যাংক। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়। বিশ্বব্যাংকের দুর্নীতির তথ্যের ভিত্তিতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বাতিলকৃত চুক্তি পুনর্জীবিত করে বিশ্বব্যাংকের অর্থায়নে তার নির্মাণের সুযোগ এখনও রয়েছে বলে মনে করে বিএনপি। হাসান মাহমুদের রিপোর্ট। সম্প্রতি দুর্নীতির দায়ে পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের ঋণ সহায়তা চুক্তি বাতিল প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলা হয়, সরকার বিশ্বব্যাংকের দেয়া দুর্নীতির প্রমাণ উপেক্ষা করে তদন্তের বিষয়টি এড়িয়ে গিয়ে দুর্নীতিবাজদের রক্ষার চেষ্টায় নিজেদের ব্যস্ত রেখেছেন, যার ফলে এ ধরনের ঘটনা ঘটেছে। এই দুর্নীতির সাথে সরকারের উচ্চ পর্যায়ে সংশ্লিষ্টতা রয়েছে বলেও দাবি বিএনপির। অপেক্ষাকৃত কঠিন শর্তে বিকল্প অর্থায়নের সন্ধান করে দেশকে দীর্ঘমেয়াদী সংকটে না ফেলে বিশ্বব্যাংক প্রদত্ত দুর্নীতির তথ্যের ভিত্তিতে তাদের পরামর্শ মোতাবেক দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বিষয়টি সমাধান করে বিশ্বব্যাংকের বাতিলকৃত চুক্তি পুনর্জীবিত করে বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সুযোগ এখনও রয়েছে বলে আমরা মনে করি। প্রস্তাবিত বিকল্প উৎস থেকে পদ্মা সেতুর অর্থ যোগানের ব্যয় ও শর্তাবলী জনসমক্ষে প্রকাশ করার দাবি জানায় বিএনপি এবং সেই শর্তাবলী বিশ্বব্যাংকের বাতিলকৃত চুক্তির শর্তাবলীর সমতুল্য কিনা তা পরীক্ষা করারও দাবি দলটির। বিএনপি মনে করে এই সংকট কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র সৃষ্ট সংকটের চেয়েও ভয়াবহ হবে, যা দেশের অর্থনীতিকে আরও দুর্বল করে তুলবে। দুর্নীতিবাজদের শাস্তি দেওয়ার পরিবর্তে
জনগণের স্বার্থ পরিপন্থী কঠিন শর্তযুক্ত উৎস হতে সেতু নির্মাণের অর্থের যোগান দেওয়া হলে এই সেতু জনগণের ও দেশের উন্নয়নে সহযোগী না হয়ে দেশের স্বার্থের পরিপন্থী হতে পারে। বিশ্বব্যাংকের ঋণ সহায়তার ব্যয় 0.75% এবং 10 বছরের গ্রেস পিরিয়ড সহ 40 বছরে পরিশোধযোগ্য। অথচ অন্য যে কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করা হলে সুদের হার শতকরা 6 কম হবে না। নির্মাণ ব্যয়ও কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। বাণিজ্যিক ঋণ নেওয়া হলে প্রকল্পের ব্যয় 4 গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে বলে অনেকে ধারণা করেন। সেতু নির্মাণের এই বর্ধিত ব্যয় এবং সুদ আসল পরিশোধের দায় জনগণের উপর বর্তাবে, যা দেশকে একটি দীর্ঘমেয়াদী আর্থিক সংকটে ফেলবে। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্প বাতিল করলেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের সাথে তাদের সম্পৃক্ততা ব্যাহত হবে না বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি সম্পর্কে বিশ্বব্যাংকের অভিযোগ এখনো প্রমাণিত হয়নি। বিষয়টি তদন্তাধীন অবস্থায় বিশ্বব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে সেটা দুঃখজনক। এই সিদ্ধান্ত সংস্থাটি বিদায় প্রেসিডেন্টের নিজস্ব সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি। আর এই ঘটনায় প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করে বিরোধী দলীয় নেত্রীর দেয়া বক্তব্যেরও সমালোচনা করেন মন্ত্রী। বলেন, এমন দাবি করার আগেই নিজের দুর্নীতি বিবেচনায় নিয়ে বিরোধী দলীয় নেত্রীরও উচিত রাজনীতি থেকে বিদায় নেওয়া। এই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্টের অতি উৎসাহ এবং অবিবেচনা কাজ করেছে বলে আমরা মনে করি। বিশ্বব্যাংকও যে সমস্ত চিঠিপত্র লিখেছে, এই ব্যাপারে যে সমস্ত তথ্যের আদান প্রদান হয়েছে, সেগুলো খুব সহসাই আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে দেশবাসীর জন্য উন্মুক্ত। এবারে অন্য প্রসঙ্গ। পানিবন্দী অবস্থায় দুঃসহ জীবনযাপন করছে যমুনার চরের মানুষ। বিকল্প কোনো সুযোগ না থাকায় খেয়ে না খেয়ে থাকা এসব মানুষ নিরাপদ আশ্রয়েও আসতে পারছে না। বন্যার পানিতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়া এসব চরে কোনো ত্রাণ পৌঁছায়নি। উত্তরাঞ্চলের দুর্গম পানিবন্দী মানুষের অবস্থার কথা জানাচ্ছেন আশিকুর রহমান চৌধুরী, ছবি তুলেছেন এমদাদুল হক। বিপদসীমার উপর দিয়ে বয়ে চলা যমুনা নদী যে কতটা বিপদের কারণ হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ যমুনা চরের বাসিন্দারা। যেতে যেতে দেখা গেল যমুনা নদীর ঠিক মাঝখানে বেশ কয়েকটি চর পানিতে ভেসে আছে। এসব চরের মানুষেরা এখন বসবাস করছে মাটিতে নয়, যমুনার পানিতে। পানিতে থাকা এইসব মানুষের অবস্থা এখন এমন যে তাদের প্রতিটি মুহূর্ত এখন কাটাতে হচ্ছে সাপের আতঙ্কে। আপনার একটা কোনো কাজ করে যান, তোর দেখবেন ওটি ও আঘাত করে, ওই আপনার মানুষ জায়গার গরু জায়গা মানুষ জায়গা তা কামড় দেয়। কি ধরনের সাপ এগুলো, কি নাম? গুমা সাপ, দাঁড়ার সাপ। সাপের ভয়ে ঘরে বসে থাকারও কোনো সুযোগ নেই, কেননা ঘরের মধ্যেও পানি ঢুকে পড়েছে। তাই তো সাপের আশপাশ দিয়ে ছুটে চলছে এখানকার মানুষ, এমনকি শিশুরাও। তবে সাপের চেয়েও এখানকার মানুষকে এখন বেশি আতঙ্কে থাকতে হচ্ছে ডাকাত নিয়ে, যাদেরকে অন্ধকার নামলেই দেখা মিলে ভয়ঙ্কর রূপে। চোর ডাকাতের ভয়টা খুব বেশি। কিরকম? ভালোই মনে করেন যে সন্ধ্যের পরে মনে মেশিনের নেই, অভাব নেই, আসতেছে এটার পরে এটা আসতেছে, ফিরে যাবে ওর কাছে অস্ত্র থাকা যাবে, বোঝান নেই, ইবল ভার সবসময় থাকে। কৃষির উপর নির্ভরশীল এই মানুষগুলো এখন পানিবন্দী অবস্থায় তেমন কিছুই করতে পারছে না। তারা বলছেন, উপায় না থাকায় ঘরবাড়ি পুরোপুরি তলিয়ে না যাওয়া পর্যন্ত তাদেরকে থাকতে হবে এই পানির মধ্যেই। এখন কোনো কামাই আছে, এখন ওই যে বাড়িতে বসে এখন কোনো টেনা ঘাস ঘুষ পাইলে ওই যে বকরি গরু কেনা হাত জ্বালা করে খিলেছে, এখন বসে এখন আর কি করবি। যেখানে না জুত জমিতে না পাট করছিল তাকে ওই যে ভাঙিয়ে নদীর মধ্যে গেল, এখন আমাকে পানির মধ্যে বসে এখন পয়সা করে হাতত নেই, আমরা এলে ভাঙিয়ে এখন কুটি নিয়ে যাবো। সারিয়াকান্দি থেকে যমুনা নদী হয়ে যে কয়টি চর পাওয়া গেল তার সবকটিতে মানুষের দুরবস্থার প্রায় একই রকম দৃশ্য দেখা গেল। যমুনার ঠিক মাঝখানে এই চরগুলোর অবস্থান। এই চরগুলোতে যারা থাকেন তারা এমনিতেই নানা রকম বঞ্চনার শিকার, কিন্তু বর্ষা মৌসুম এলে তাদের অবস্থা যে কতটা করুণ হয় তা না দেখলে বিশ্বাস করা যায় না। আরও কষ্টের ব্যাপার হলো যে এই মানুষগুলো এখন এতটা দুরবস্থায় থাকার পরেও তেমন কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, দারুনার চর, সারিয়াকান্দি, বগুড়া। এদিকে কুড়িগ্রাম, জামালপুর এবং সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় এখনও পৌঁছায়নি ত্রাণ। এদিকে জামালপুরের মেলান্দহে যাত্রীবাহী নৌকা ডুবে 30 জন নিখোঁজের খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।
জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনার পানি এখনও বিপদসীমার 95 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধিও অব্যাহত আছে। জেলার 7 উপজেলার 30টি ইউনিয়নের 5 লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপক এলাকার ফসলি জমি। তীব্র সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার ও গোখাদ্যের। অন্যদিকে জামালপুরের মেলান্দহ উপজেলায় ত্রাণ নিয়ে ফেরার পথে যমুনার শাখা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন 30 যাত্রী। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত 133 মেট্রিক টন চাল ও 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও ত্রাণ সামগ্রী না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গতরা। ঘরে টুনের উপরে বসে রাত কাটাইতেছি, খাওয়ার ব্যবস্থা নাই, আমাদের অনাহারে এখন দিন কাটতেছে, কেউ খোঁজ খবরে পর্যন্ত নেয় নাই। কুড়িগ্রামে ধরলা ও দুধকুমার নদীর পানি কমলেও ব্রহ্মপুত্র নদীর পানি এখনও বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আশ্রয় কেন্দ্র এবং উঁচু সড়কে আশ্রয় নিয়েছে কয়েক লাখ মানুষ। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। বাড়ি ঘর তলে গেছে, তবু আমি চাল পাইলাম না আজকের বারে। সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলা সদর গাজীপুর, বেলকুচি, চৌহালি, শাহজাদপুর, উল্লাপাড়া এবং তারাস উপজেলার 41টি ইউনিয়নের কয়েক লাখ পরিবার পানিবন্দী হয়ে আছে। এর সাথে শুরু হয়েছে নদী ভাঙন। বাড়িতে টিউবওয়েল তুলে গা, পানি অন্য জায়গাতে পানি নিয়ে এসে বাদে চলে যেতেছি। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি কমতে থাকায় বসতভিটায় ফিরতে শুরু করেছে আশ্রয়কেন্দ্রে থাকা বানভাসী মানুষ। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। ইতিহাস বিকৃতি উন্নয়নমুখী বাংলাদেশের গতিকে মাঝে মাঝে বাধাগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালায় মুক্তিযুদ্ধের জাতীয় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। শিল্পকলা একাডেমি আয়োজিত এই উৎসব আগামী 14 জুলাই পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী বলেন, সাংস্কৃতিক চর্চা শুধু দাবি আদায় নয়, জাতি গঠন বা জাতির উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারে। 13 দিনব্যাপী এই উৎসবে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক 75টি নাটক, নৃত্যনাট্য, যাত্রাপালা, মূকাভিনয় মঞ্চস্থ হবে। এই উৎসব চলমান যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার পক্ষে জনসমর্থন বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনাই হবে আমাদের নিত্যদিনের সঙ্গী এবং আত্মত্যাগের যে ইতিহাস, সেই ইতিহাস আমাদের প্রেরণা দেবে দেশকে আরো সুন্দর গড়ে তোলার। আমরা এদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার চেতনায় উদ্বুদ্ধ হতে পারবো। এই নাট্যোৎসব সেই প্রেরণা আমাদের মাঝে সঞ্চারিত করবে বলে আমি বিশ্বাস করি। বিএনপি নেতা ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতে সিলেটের বিশ্বনাথে আন্দোলন করায় 7 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বহিষ্কার করেছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের উপসচিব কামরুন নাহার বরখাস্তের এই আদেশ দেন। আজ সকালে সিলেট জেলা প্রশাসক বরাবর এই আদেশের কপি পাঠানো হয়। এতে বলা হয়, এম ইলিয়াস আলী ঢাকা থেকে নিখোঁজের পর তার নিজ উপজেলা বিশ্বনাথে গত 23 এপ্রিল আন্দোলনকারী কয়েক হাজার জনতা উপজেলা পরিষদে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার অভিযোগপত্রে বহিষ্কৃত 4 চেয়ারম্যানকে আসামি করা হয়। এ মামলায় চার্জশিটভুক্ত আসামি হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে বলে আদেশপত্রে উল্লেখ করা হয়। তবে বরখাস্ত থেকে রক্ষা পেয়েছেন সদ্য আওয়ামী লীগের যোগ দেয়া রামপাশা ইউপি চেয়ারম্যান আনোয়ার খান। বহিষ্কৃতদের স্থলে ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য মনোনীত প্যানেল চেয়ারম্যানরা দায়িত্ব পালন শুরু করেছেন। চাঁদাবাজি এবং কর ফাঁকির আলাদা 3টি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জামিনের মেয়াদ 1 বছর বাড়িয়েছে হাইকোর্ট। তারেক রহমানের আইনজীবীদের আবেদনে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন। এনবিআরের দায়ের করা মামলায় এই বিএনপি নেতার জামিনের মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছে। এছাড়া রাজধানী গুলশান থানায় দায়ের করা 2টি চাঁদাবাজির মামলায় 1 বছরের স্থগিতাদেশ দেওয়ার পাশাপাশি তার জামিনের মেয়াদও বাড়ানো হয়েছে। এদিকে রাজধানীর খিলগাঁওতে বাস পোড়ানো এবং ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিবুন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ বিএনপির সহযোগী সংগঠনের 8 নেতাকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্টের একই বেঞ্চ। বিডিআর হত্যা মামলায় সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবদিন সহ 4 জনকে সাক্ষী হিসেবে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত। বিডিআর হত্যা মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক ঢাকা মহানগর অতিরিক্ত জজ মোহাম্মদ আখতারুজ্জামান আজ সমন জারির এই আদেশ দেন। অন্য 2 জন হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং মরক্কোর রাষ্ট্রদূত নূর মোহাম্মদ এবং লেফটেন্যান্ট কর্নেল জাহানারা বেগম।
এনটিভির 10ম বর্ষে পদার্পণ উপলক্ষে এনটিভিকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। আগামীকাল 10ম বর্ষে পা রাখছে এনটিভি। এ উপলক্ষে সকালে এনটিভি কার্যালয়ে আসেন অঞ্জন চৌধুরী। এ সময় তিনি এনটিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সাথে এনটিভির সাফল্য কামনা করেন তিনি। আমি নিজেকে মনে করি আমি এমটিভি পরিবারের একজন সদস্য। আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এনটিভির খবর থেকে শুরু করে সমস্ত প্রোগ্রাম সব কিছুই অন্তত আমি মনে করি যে দর্শকের কাছে খুবই জনপ্রিয় এবং শুধু এই বছরটি না, যতদিন এনটিভি থাকবে ততদিন যেন ঠিক এইভাবেই এনটিভি আমাদের মনের কুটিরে থাকে। আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এনটিভি পরিবারের। আপনারা দেখছেন এনটিভিতে সন্ধ্যার খবর। এবারে পূর্বাঞ্চল রিজন টাউন বিরতি নিয়ে ফিরে আসছি। নবগঠিত রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন নির্ধারিত সময় ডিসেম্বরের মধ্যেই হবে জানালেন সিইসি। অর্থবছরের প্রথম কার্যদিবসেও শেয়ার বাজারে ব্যাপক দর পতন, কমেছে লেনদেনও। দেখছেন সন্ধ্যার খবর, চলছে এনটিভিতে। নবগঠিত রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন নির্ধারিত সময় ডিসেম্বরের মধ্যেই করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ। তিনি বলেন, এই নির্বাচন করতে গিয়ে যাতে কোনো বিপদে পড়তে না হয় সেভাবেই প্রস্তুতি নেওয়া হবে। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদেরকে এসব জানান। তবে রংপুর নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার হবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান সিইসি। এছাড়া তিনি জানান, উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এই বিধিমালার অভাবেই গত 3.5 বছরে পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ গঠন করা যায়নি। তিনি বলেন, গেজেট আকারে তা প্রকাশিত হলে চেয়ারম্যানের শূন্য পদের উপজেলা নির্বাচনও সম্ভব হবে। ভেরি গুড, আমাদের একটা নতুন হলো। এখন আমরা সময় পাবো, আইনের মধ্যে যেটা আছে আমরা আশা করছি ইনশাল্লাহ তার মধ্যে আমরা করে ফেলতে পারবো। আমরা রেডি থাকি এবং এগুলো আসে, এগুলো হলে পরে আমরা যাতে বিপদে না পড়ি, আমরা যাতে আনপ্রিপেয়ার্ড না থাকি, সেজন্য আমরা করি। পদ্মা সেতু দুর্নীতি মামলায় এসএনসি লাভানিনের বাংলাদেশ প্রতিনিধি জিয়াউল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। এই সেতুর পরামর্শক নিয়োগের সূত্র ধরেই বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী দুজন তদন্তকারী কর্মকর্তাই জিজ্ঞাসাবাদ করেন। 45 মিনিটের এই জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে এই জিজ্ঞাসাবাদ নিয়ে দুর্নীতি দমন কমিশন থেকে সাংবাদিকদেরকে কোনো তথ্য জানানো হয়নি। বাংলাদেশ রেলওয়ের নিয়োগ বাণিজ্য সহ কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রতিষ্ঠানটির পূর্বাঞ্চলের ডিজি ইউসুফ আলী মৃধা সহ 6 জনকে। অন্যদিকে ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমিনকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বর্তমান সরকার দেশকে অসুস্থ এবং শঙ্কার মধ্যে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে বিএনপির সহ সভাপতি এবং ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার রোগ মুক্তি কামনায় ঢাকা মহানগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই দাবি করেন। এ সময় দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা অসুস্থতার কারণে বেশ কিছুদিন রাজধানীর বাডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গেল 29 জুন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তিনি। আজ সকালে সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কিডনির পাশে থাকা একটি টিউমার অপসারণে অপারেশন হয় সাদেক হোসেন খোকার। তিনি যেন সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরতে পারেন সেজন্য দেশবাসীর দোয়াও চেয়েছেন তার রাজনৈতিক সহকর্মীরা। নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অর্থনীতির সংবাদ। অর্থ বছরের প্রথম কার্যদিবসে ব্যাপক দরপতন হয়েছে দেশের শেয়ার বাজারে। শেয়ারের দাম কমার পাশাপাশি কমেছে লেনদেনও। বহুল আলোচিত ইউনিক হোটেলের শেয়ার লেনদেনে আজ থেকে শুরু হয়েছে। তবে 10 টাকা ফেস ভ্যালুর সাথে 65 টাকা প্রিমিয়াম সহ 75 টাকায় আইপিওতে আসা ইউনিকের শেয়ারের প্রথম দিন শেষে ক্লোজিং প্রাইস ছিল মাত্র 78 টাকায়। যদিও প্লেসমেন্টের মাধ্যমে ইউনিক হোটেলের শেয়ারের দাম ছিল অনেক বেশি। দাম না বাড়লেও প্রথম দিনে মোট লেনদেনে প্রায় 20 ভাগই হয়েছে ইউনিক হোটেলের শেয়ার। এছাড়া লেনদেন ভালো ছিল টেলিকমিউনিকেশনস, ফুয়েল অ্যান্ড পাওয়ার, প্রকৌশল, ফার্মাসিউটিক্যাল, সিমেন্ট এবং ব্যাংকিং খাতের।
ডিএসসি এবং সিএসসি মিলে মোট লেনদেন হয়েছে 255 কোটি টাকার, যা আগের কার্যদিবসের চেয়ে 26% কম। দিন শেষে ডিএসসির সাধারণ সূচক কমেছে 190 পয়েন্ট আর সিএসসির সার্বিক সূচক কমেছে 450 পয়েন্ট। সন্ধ্যার খবরে আরো একটা পূর্বাঞ্চল রিজন টাউন বিরতি নিয়ে ফিরে আসছি। মুম্বাই হামলায় জঙ্গিদের সহায়তা করেছিল 40 জনেরও বেশি ভারতীয়, দাবি পাকিস্তানের। সাফল্যের শিখরে দলকে দেখতে পেয়ে উল্লাসে ভাসছে স্পেন, হতাশ ইতালি। ফিরলাম এনটিভিতে সন্ধ্যার খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। মুম্বাই হামলার সময় জঙ্গিদের সহায়তা করেছিল 40 জনেরও বেশি ভারতীয় নাগরিক, দাবি করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই দাবি তুলে আরও বলেন, সুষ্ঠু বিচারের স্বার্থে ভারতের উচিত ওই হামলা সংক্রান্ত সব তথ্য পাকিস্তানের সঙ্গে বিনিময় করা, কিন্তু ভারত পাকিস্তানকে সেভাবে সাহায্য করছে না বলে তিনি অভিযোগ করেন। ওই কর্মকর্তা আরও বলেন, তদন্তের জন্য সেদেশে সফরের সময় পাকিস্তানের বিচার বিভাগীয় কমিশনকে এই মামলার বিষয়ে পর্যাপ্ত তথ্য দিতে অস্বীকৃতি জানায় ভারত। 4 জুলাই দিল্লিতে দুদেশের সচিবদের বৈঠকে বসার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে এই মামলায় আটক ভারতীয় নাগরিক আবু জান্দাল সহ যাবতীয় তথ্য প্রমাণের জন্য ভারতকে চাপ দেবে পাকিস্তান। 2008 সালের নভেম্বরে সংঘটিত ওই হামলায় নিহত হয়েছিল 164 জন, আহত হয়েছিল 3 শতাধিক। খেলার খবরে আবারও ইউরো চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গ। গত বিশ্বকাপ ফাইনালে একমাত্র গোলটি ছিল আন্দ্রেস ইনিয়েস্তার। বার্সেলোনার এই মিডফিল্ডার এবারে পেলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। আর যাকে নিয়ে তেমন ভরসা পাচ্ছিলেন না কোচ দেল বস্ক, সেই তোরেস জিতলেন সেরা গোলদাতার পুরস্কার, গোল্ডেন বুট। এদের কৃতিত্বে প্রথম দল হিসেবে 3টি বড় আসর জয়ী স্পেনকে তুলনা করা হচ্ছে 70-এর পেলে গারিনচাদের ব্রাজিলের সঙ্গে। ইনিয়েস্তা, তোরেস, জাভিদের নিয়ে যখন উল্লাসে মেতেছে স্পেন, তখন হতাশায় নিমজ্জিত ইতালি। সুব্রত ববের ডেস্ক রিপোর্ট। খবর শেষ করছি, যাবার আগে তাই কেএসটিএমটি বার শিরোনামগুলো আরেকবার। এবারে পদ্মা সেতুতে অর্থায়নের সিদ্ধান্ত থেকে সরে এলো এডিবি, বিশ্বব্যাংকে পুনর্বিবেচনার আহ্বান যোগাযোগ মন্ত্রী। সরকার এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুর্নীতিবাজ, বিশ্বব্যাংক সেই সার্টিফিকেট দিয়েছে বলছে বিএনপি। পানিবন্দী যমুনার চরের মানুষের কাছে ত্রাণ পৌঁছেনি, নিরাপদ আশ্রয় আসতে পারছে না অনেকে। ইতালিকে গোল বন্যায় ভাসিয়ে ইউরোর শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখল স্পেন। এই ছিল সন্ধ্যার আয়োজনে রাত 10:30 রাতে খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।